হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মোটামুটি আমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জের লাস্ট ভিডিওতে চলে এসেছি। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ চ্যাপ্টারটা মোটামুটি অলমোস্ট কমপ্লিট করতে চলেছি। তো আগের ভিডিওটার মতন আমরা যথারীতি আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমরা CO2 ডিসোসিয়েশন কার্ভ এই জিনিসটা করব। ওকে, ডিসোসিয়েশন কার্ভ আমরা এইখানে প্রথম যে আজকের টপিকটা কমপ্লিট করতে চলেছি সেটা হচ্ছে CO2 ডিসোসিয়েশন কার্ভ। তো CO2 ডিসোসিয়েশন কার্ভ বলতে কি বোঝায়? এর এক্স অ্যাক্সিসে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড mmHg। অর্থাৎ কি, কতটা পার্শিয়াল প্রেশারে গেলে পরে আমাদের যে ব্লাডের হিমোগ্লোবিন আছে সেটি কতটা অ্যামাউন্টে কার্বন ডাইঅক্সাইড নিতে পারে, এটাই হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েশন কার্ভ। আর আমরা ওয়াই অ্যাক্সিসে কি পাবো? কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন ব্লাড ml%, যেটা আমরা বললাম যে আমাদের কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েশন কার্ভ অ্যাকচুয়ালি কি ডিনোট করছে, যে আমাদের কতটা পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডের হলে ব্লাডের যে হিমোগ্লোবিন আছে সেটি কতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে নিতে পারে এবং কতটা মানে ডিসোসিয়েশন বলতে কি বোঝায়, যে কতটা লোডিং আনলোডিং পুরো ফ্যাক্টরটা। তো এখানে সবার প্রথম বলে দিই, আমরা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ যখন পড়েছিলাম, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ কিন্তু অ্যাকচুয়ালি একটা এস শেপড কার্ভ ছিল। ওকে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েশন কার্ভ কিন্তু একটা লিনিয়ার কার্ভ। লিনিয়ার কার্ভ, ওকে, লিনিয়ার কার্ভ কিছুটা আমরা এটাকে উপবৃত্তাকারও বলে থাকতে পারি। ওকে, তাহলে এখানে সবার প্রথম তোমরা একটা জিনিস দেখতে হবে ডিঅক্সিজেনেটেড ব্লাড, একটা জিনিস দেখতে হবে অক্সিজেনেটেড ব্লাড। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কি আর অক্সিজেনেটেড ব্লাড মানে কি, এটা সবার আগে আমাদের পড়তে হবে। কি, ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কি, যেখানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে ব্লাডের ভেতরে, আর অক্সিজেনেটেড ব্লাড মানে যেখানে অক্সিজেন রয়েছে। সবার প্রথম কথা আমরা বলে দিই, কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েশন কার্ভের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টরটা আসবে সেটা হচ্ছে হ্যালডেন এফেক্ট। হ্যালডেন এফেক্ট। হোয়াট ইজ হ্যালডেন এফেক্ট? হ্যালডেন এফেক্ট অ্যাকচুয়ালি ডিনোট করে যে যখন ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট বেড়ে যাবে তখন কার্বন ডাইঅক্সাইডের প্রতি ব্লাডের অ্যাফিনিটিও বেড়ে যাবে। অ্যাকচুয়ালি এটা আমরা খুব ভালো মতন জানি যে হিমোগ্লোবিনের অক্সিজেনের থেকে কার্বন ডাইঅক্সাইডের প্রতি অ্যাফিনিটিটা মারাত্মক বেশি। তো এটাই হ্যালডেন এফেক্টকে ডিনোট করে, যে যখন খুব ইজিলি বা টিস্যুতে গিয়ে অক্সিজেনটা আনলোড হবে হিমোগ্লোবিন থেকে, হিমোগ্লোবিনের মারাত্মক টেন্ডেন্সি থাকবে কার্বন ডাইঅক্সাইডকে ক্যাপচার করা। যেমন ধরো আমরা পড়ছি, মা আমাকে বললো তুই ভালো করে বইটা পড়, আর এদিকে আমরা সবাই এখনকার জেনারেশনে মোবাইল অ্যাডিক্টেড, যেই বইটা বন্ধ করবো সাথে সাথে আমরা হাতে মোবাইলটা নেবো। তো ব্যাপারটা হ্যালডেন এফেক্টও এটাই ডিনোট করে যে যেই না অক্সিজেন আনলোডিং হয়েছে সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে নিতে হবে। তো কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেওয়া মানে কি, যে তোমরা ভালো করে যদি দেখো 40 যখন পার্শিয়াল প্রেশার তখন অক্সিজেনেটেড ব্লাড হলে তার কার্বন ডাইঅক্সাইড নেওয়ার ক্ষমতা 45, কিন্তু যেই ডিঅক্সিজেনেটেড ব্লাড হবে তার কিন্তু 60-র কাছাকাছি অলমোস্ট চলে যাচ্ছে। একদম যদি অ্যাপ্রক্সিমেট 80-তে আমরা দেখি অক্সিজেনেটেড ব্লাড হলে তার নেওয়ার ক্ষমতা 60, যখনই কার্বন ডাইঅক্সাইড ডিঅক্সিজেনেটেড ব্লাড হবে তখন প্রায় 70-র কাছাকাছি চলে যাচ্ছে। তো কি হ্যালডেন এফেক্ট কি বলছে, যে হিমোগ্লোবিনের কিন্তু কার্বন ডাই অক্সাইডের প্রতি অ্যাফিনিটিটা মারাত্মক। তো এটাই কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েশন কার্ভ। এটা আমরা এক্সট্রা বলছি কারণ এটা নেই এনসিইআরটিতে সেভাবে, আমি তাও যেহেতু অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ বলছি তাই কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েশন কার্ভ জায়গাটুকু বলে দিলাম তোমাদেরকে। এবার আমরা যে টপিকটা আসবো সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের কিছু ডিসঅর্ডার। ওকে, ওকে, ডিসঅর্ডার অফ রেসপিরেটরি সিস্টেম। এর মধ্যে সবার আগে আমরা যেটা নাম বলবো সেটা আমাদের অনেকের কাছেই বেশ পরিচিত, অনেকের হয়তো লাইফে শেষ এটাতে সাফারও করছে, সেটা হচ্ছে অ্যাজমা। সবার আগে বলে দিই অ্যাজমাটা কি। অ্যাজমাটা অ্যাকচুয়ালি কিন্তু একটা অ্যালার্জিক অ্যাকশন। ওকে, যখনই দেখবে কোনো ডাস্ট বা কোনো পলেন বা কিছু এই সমস্ত জিনিসগুলো হয়তো এয়ারে উড়ে বেড়াচ্ছে, সেটা কোনোভাবে আমাদের বডির ভেতরে চলে গেল ব্রিদিংয়ের মাধ্যমে,
তখন গিয়ে যে অ্যালার্জিক রিয়াকশনটা তৈরি হবে সেটাই অ্যাকচুয়ালি অ্যাজমা। অ্যাজমাতে কী হয়, আমাদের যে ব্রঙ্কি আছে, যে ব্রঙ্কিওল আছে, সেগুলো অনেক সময় ইনফ্লামেশন হয়ে যায়, যার জন্য আমাদের বডি কনস্ট্যান্টলি নানা রকম রিফ্লেক্স লাইক স্নিজিং রিফ্লেক্স, কাফিং রিফ্লেক্স, ওয়াটারি নোজ, এই সমস্ত রিফ্লেক্সগুলো হতে থাকে, যে সেই সমস্ত ডাস্ট পার্টিকেলগুলোকে বাইরে বার করে দেওয়ার জন্য। সেকেন্ড যদি আসি, সেকেন্ড হচ্ছে আমাদের এমফাইসিমা। ওকে, এমফাইসিমা কি? এমফাইসিমা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটা ক্রনিক ডিজিজ। ওকে, সবার আগে বুঝতে হবে ক্রনিক কি। ক্রনিক মানে হচ্ছে যেটা চট করে হবে না। চট করে মানে কি, এই হয়তো এক্ষুনি আমার হাতে কাট লাগলো এবং আমার ব্লিডিং হচ্ছে, আমার ব্লিডিংটা স্টপ করার জন্য কিছু মেডিসিন নিতে হবে, এটা হচ্ছে অ্যাকিউট কেস, অর্থাৎ এক্ষুনি হয়েছে। ক্রনিক মানে হচ্ছে হয়তো বহু দিন ধরে কারোর মেনস্ট্রুয়েশন হচ্ছে, অত্যাধিক ফ্লো হচ্ছে, কিংবা ইন্টারনাল কোনো হ্যামারেজ চলছে, যেটা অনেক দিন ধরে চলছে, সেটা আমরা কেউই জানি না, হয়তো কোনো ডিজিজের সময় ডায়াগনোসিস করতে গিয়ে সেটা ধরা পড়লো, তাহলে এই পুরো ব্যাপারটা হচ্ছে ক্রনিক। ক্রনিক মানে কি, এমফাইসিমা আজকে হবে না, এমফাইসিমা একটা লং টার্মের জন্য হবে। কি হবে না, আমাদের অ্যালভিওলার ভেতরে, আমরা অ্যালভিওলাই বলছি, আমাদের যে লাং আছে, লাংয়ের ভেতরে অ্যালভিওলাই থাকে, ধরে নিলাম এরকমভাবে গ্র্যাপের মতন করে অ্যালভিওলাই আছে আমাদের, ঠিক আছে, পুরো জায়গাগুলো জুড়ে এরকম এরকম করে অ্যালভিওলাই আছে। এবার এই অ্যালভিওলারগুলোর ভেতরেও তো অ্যালভিওলার একটা ওয়াল আছে, এই ওয়ালগুলোতে আস্তে আস্তে করে কি হয়, এই ওয়ালের ভিতরে যে সেপ্টাম থাকে, সেই সেপ্টামগুলোকে ডিজলভ করে দেয়। ডিজলভ করে দেওয়ার জন্য কি হবে, আমাদের এয়ার ঠিকভাবে অ্যালভিওলার ভেতরে হোল্ড করতে পারবে না, এয়ারটা বাইরে বেরিয়ে যাবে, অ্যালভিওলার সারফেস থেকে বাইরে বেরিয়ে যাবে। তো তখন আস্তে আস্তে কি হবে, এয়ারটা যার জন্য হোল্ড করতে পারছে না, আমাদের রেসপিরেটরি এরিয়া কমে যাবে, সবচেয়ে বড় কথা, অর্থাৎ পুরো রেসপিরেশন হওয়ার জন্য যে সারফেসটা থাকছে, সেই সারফেসটা ডিক্রিজ করে যাচ্ছে, অর্থাৎ কি না, রেসপিরেটরি সারফেস ডিক্রিজ। ডিক্রিজ। ওকে, তো এই সমস্ত কিছুর জন্য ভেতরের অ্যালভিওলার ওয়াল ড্যামেজ হচ্ছে, সব কিছুর থেকে এমফাইসিমা হয়। এমফাইসিমার যদি খুব ভালো এক্সাম্পল দিতে হয়, দ্যাট ইজ সিগারেট স্মোকিং। আই থিঙ্ক এটা অনেকেই জানো। সিগারেট স্মোকিং করলে কি হবে, যখনই ওটা ইনহেল হচ্ছে ভেতরে, যেই ওটা ইনহেল হবে, সাথে সাথে ওটা আমাদের পুরো ন্যাজাল সেপ্টাম হয়ে, পুরো ইন্টারনাল মানে নস্ট্রেল হয়ে, সব কিছু হয়ে, সেটা আস্তে আস্তে করে পুরো টিউবের মাধ্যমে যখন ভেতরে অ্যালভিওলার লাং লেভেলে যাবে, গিয়ে কি করবে, আমাদের অ্যালভিওলার ওয়ালটাকে পুরো ড্যামেজ করে দেবে। এবার যেই অ্যালভিওলার ওয়ালটা ড্যামেজ হয়ে গেল, অমনি সাথে সাথে কিন্তু এয়ারের সারফেসটা ডিক্রিজ করে গেল। তো এরপরে আরেকটা যেটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে আমাদের অকুপেশনাল ফ্যাক্টর, অর্থাৎ অকুপেশনাল ফ্যাক্টর। অকুপেশনাল ফ্যাক্টর মানে কি, অনেক সময় হয় কি, আমরা দেখবে কিছু ওয়ার্কার্স থাকে, মানে এটা অকুপেশনাল, মানে কেউ যদি সিলিকন আছে এমন এরিয়াতে যারা কাজ করছে, তাদের সিলিকোসিস হবে। তো মানে কি, মানেটা হচ্ছে যে আমি যে এরিয়াতে কাজ করছি, আমার ক্ষেত্রে বডির ভেতরে আমি কনস্ট্যান্টলি সেটা ইনহেল করছি। যেমন অনেকে থাকছে যারা কোল লেবার মানে কি, যারা কয়লা খনিতে লেবার দিচ্ছে, তারা কনস্ট্যান্টলি কার্বন বা কোল এই জিনিসটা ইনহেল করছে। মানে আমি যেখানে আছে আমার আশেপাশে দেখা গেল মায়েরা রান্না করার সময় হয় না, ফোড়ন দেয় যখন, তখন দেখবে তোমার প্রচণ্ড ঝাঁঝ হচ্ছে, তো তোমরা ঝাঁঝটাই ইনহেল করছো, তোমাদের হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে। ঠিক তেমনই আমি যদি একটা পলিউটেড এয়ারে যাই, যেমন অনেকেই দেখবে যারা কলকাতার দিকে থাকো, কিংবা যারা কলকাতায় মাঝে মধ্যে যাও, তারা একটা জিনিস খুব ভালো করে দেখবে, যে ধরো তুমি কলকাতায় গেলে, তারপরে যখন তুমি রাতে বাড়ি ফিরেছো, অনেকটা টাইম কলকাতায় কাটিয়েছো, রাতে বাড়ি ফিরেছো, তখন দেখবে তোমার নাক থেকে যে মিউকাস বেরোবে, সেটার ভেতরে ব্ল্যাক 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 ডাস্ট হবে, পুরো ব্ল্যাকই হবে, ব্ল্যাকিশ বেরোবে মিউকাসটা। তার কারণ হচ্ছে ওটা খুব পলিউটেড এয়ার। তো পলিউটেড এয়ার কলকাতাতে থাকার জন্য যখনই তুমি সেখানে ইনহেল করছো, ওইগুলো আমরা জানি যে আমাদের যে নেজাল হেয়ার রয়েছে, সেগুলোর কাজ কি, সেগুলো পিউরিফাই করে আর কি, অর্থাৎ ডাস্ট পার্টিকেলগুলোকে সেখানে অবস্ট্রাক্ট করে, ফ্রেশ এয়ারটা ভেতরে ঢোকায়। কি হয়, তখন ওই ডাস্ট পার্টিকেলগুলো ওখানে অবস্ট্রাক্ট হচ্ছে, তাই জন্য নাক থেকে যখন মিউকাসটা ঝাড়ছে, সেটা ব্ল্যাকিশ হচ্ছে, অর্থাৎ ওই ডাস্ট পার্টিকেলগুলো মিলে আছে। তাহলে তোমরা ভাবো যে কলকাতার এয়ার পলিউটেড, তাই জন্য ওই ডাস্ট পার্টিকেলগুলো অলরেডি তোমাদের ইনহেল করার মাধ্যমেই তোমাদের নাকে জমে যাচ্ছে। তাহলে যারা কোল লেবার হয় বা এরকম হয়, তাদের অ্যাকচুয়ালি কি হয়, তারা তো সারা দিন ধরে ওগুলোই ইনহেল করছে।
তো তাদের ক্ষেত্রে সেরকম প্রবলেম হবে। যেখানে লেড থাকবে সেখানে তাদের লেড নিয়ে ডিসঅর্ডার হবে, যেটা বললাম আমরা সিলিকোসিস হবে, নিউমোকোনিওসিস হবে, এরকম নানা রকমের ডিসঅর্ডার দেখতে পাওয়া যাবে, যেগুলো অকুপেশনাল ডিসঅর্ডার। ওকে, আমি এগুলোর নাম আর বলছি না, এগুলো তোমরা দেখে নিও। ন্যাচারালি বইয়ের ক্ষেত্রে যেহেতু মেনশন নেই, খুব একটা বেশি আসার চান্স থাকে না। ডিসঅর্ডার থেকে অ্যাকচুয়ালি যেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের যে অ্যাজমা এবং এমফাইসিমা, স্পেশালি এমফাইসিমা থেকে পিওয়াইকিউ তো তোমরা অনেক কোয়েশ্চেন পাবে। তো এমফাইসিমা এবং অ্যাজমা এই দুটো বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আরেকটা যেটা তোমরা মনে রাখতে পারো সেটা হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন বলা হয়ে থাকে। অ্যাক্লিমাটাইজেশনের মানে হচ্ছে যেখানে ক্লাইমেট ডিফারেন্ট এবং সেখানে তুমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছো, এই পুরো ঘটনাটাকে বলা হয়ে থাকে অ্যাক্লিমাটাইজেশন। অ্যাক্লিমাটাইজেশনটা কি আমি তাও বলে রাখি, যে ধরো তুমি কোনো হাই অল্টিটিউডে গেছো। হাই অল্টিটিউড মানে কি বলছে, যেটা আমাদের বেসিক লেভেল থেকে 10,000 ফিটের ওপরে বা 10,000 ফিট লেভেলে আছে, সেটাকে আমরা হাই অল্টিটিউড বলি। যেমন পাহাড়ে গেছে, সোজা কথা বলতে গেলে। তো তোমরা অনেকেই দেখবে পাহাড়ে যখন আরও উঁচুতে যাওয়ার চেষ্টা করো, কারোর কিছু ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে যায়। এবার কথাটা হচ্ছে কি, সেখানে কিন্তু যখনই আমরা হাই অল্টিটিউডে যাবো, হাই অল্টিটিউডে অ্যাকচুয়ালি অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশ কম হয়। আমরা টার্মটা কি বলছি, টার্মটা বলছি এখানে যখনই যাব আমরা, এখানে গেলে পরে কি হয়, আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অনেক কমে যায়, যার জন্য আমাদের ব্রিদিং ডিফিকাল্টি স্টার্ট হয়ে যায়। এবার কথাটা হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি শুধু হয় না, আরও অনেক কিছু হয়। নশিয়া হয়, ভমিটিং হয়, হেডেক হয়, এভরিথিং। এখানে একটা কথা বলে দিই, নশিয়া আর ভমিটিংয়ের ভেতরে একটা ডিফারেন্স আছে। ভমিটিং মানে যখন তুমি ভমিট করছো, যখন তুমি বমি করছো, দ্যাট ইজ ভমিটিং। বাট নশিয়া ভমিটিং দুটো সেম নয়। নশিয়া মানে হচ্ছে যখন তোমার গা গুলোচ্ছে, অর্থাৎ বমি বমি ভাব হচ্ছে। সো যখন গা গুলোচ্ছে, বমি ভাব হচ্ছে, দ্যাট ইজ নশিয়া। যখন বমি করছো, দ্যাট ইজ ভমিটিং। তাহলে কি হচ্ছে, যখনই হাই অল্টিটিউডে যাওয়া হয়, এরকম পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যায়, তখন আমাদের নশিয়া হয়, ভমিটিং হয়, হেডেক হয়, ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে যায়। কি করতে হবে এক্ষেত্রে? তাহলে তোমরা এবার ভাবো, যারা পাহাড়ে থাকছে তাহলে তারা কি এভাবেই সার্ভাইভ করছেন? না, তাদের বডি এর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। কিভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওদের বডির ক্ষেত্রে কি হয়, যখনই ওদের এই হাই অল্টিটিউডে গিয়ে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাচ্ছে, তখন এদের যে সেলস আছে, যেটা জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, এখন এত ডিটেলসে যেতে হবে না, এটা পরে আরও বেটারভাবে পড়বে। তো তারা এরিথ্রোপয়েটিন সিক্রেট করা শুরু করে। হোয়াট ইজ এরিথ্রোপয়েটিন? এরিথ্রোপয়েটিন, তোমরা ভালো করে ভাবো, এরিথ্রোপয়েটিন নামটা কিসের সাথে রিলেট হচ্ছে? আরবিসি। এরিথ্রোপয়েসিস মানে আরবিসি প্রোডাকশন। তো এরিথ্রোপয়েটিন যে হরমোন থাকে সেটা বেশি করে সিক্রেট করা শুরু করে। এরিথ্রোপয়েটিনের কাজ কি? এরিথ্রোপয়েটিন আরবিসি প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। আরবিসি প্রোডাকশন বাড়িয়ে দিলেই, মানে ব্যাপারটা তোমরা চিন্তা করো যে বাইরে অক্সিজেন কম আছে, একে তো অক্সিজেন কম ঢুকছে, তার ভেতরে যদি বডিতে একটা নর্মাল মানুষের, ধরো আমার চারিদিকে এই মুহূর্তে 100টা অক্সিজেনের মলিকিউল আছে, ঠিক পাহাড়ে যে আছে তার সামনে হয়তো 20টা অক্সিজেনের মলিকিউল আছে, আর আমার বডিতে 10টা আরবিসি আছে, তার বডিতে 10টা আরবিসি আছে, একে তো অক্সিজেন কম। তার ভেতরে যদি আরবিসির সংখ্যাও সেম হয়, তাহলে কটা আরবিসি ও কটা অক্সিজেনও নিতে পারবে? তো যেহেতু অক্সিজেন কম, তাই এটাকে ব্যালেন্স করার জন্য ওর বডিতে আরবিসিকে বাড়িয়ে দিতে হবে, যাতে বেশি পরিমাণ অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যেতে পারে। একদম সিম্পল লজিক। তাহলে কি হচ্ছে, এই জন্য এরিথ্রোপয়েটিন কাজ করছে। এরিথ্রোপয়েটিন এরিথ্রোপয়েসিস করবে, অর্থাৎ আরবিসির প্রোডাকশন বাড়িয়ে দেবে, যার জন্য বেশি পরিমাণে অক্সিজেনকে ও নিয়ে ভেতরে চলে যেতে পারবে। তো এটা কিছুটা ওরা অ্যাডজাস্ট করার জন্য, ওই ওয়েদারে বা ওই সিচুয়েশনে ওরা অ্যাডজাস্ট করার জন্য অ্যাক্লিমাটাইজেশন বলে ঘটনাটাকে। এরিথ্রোপয়েটিন সিক্রেশন বাড়িয়ে দেয়, যার জন্য বেশি পরিমাণে অক্সিজেন ভেতরে যেতে পারে। তো এই সবটাই হচ্ছে এই চ্যাপ্টারের টপিক আছে। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে, তোমরা ভাবতে পারো একদম শুরুতে কিছু টপিক আছে, যেমন কি অন্যান্য বিভিন্ন অ্যানিম্যালদের ক্ষেত্রে বা লিভিং অ্যানিম্যালদের ক্ষেত্রে কার ক্ষেত্রে কী ধরনের রেসপিরেটরি অর্গান থাকে। যেমন যারা জলে থাকে তাদের ক্ষেত্রে গিল কাজ করে, যারা কি বলবো ড্রাই ইতে থাকে বা সারফেসে থাকে তাদের জন্য লাং কাজ করে। এরকম অনেক কিছু আছে যেগুলো বই থেকে পড়ে নো, এখানে নতুন বোঝানোর মতন অ্যাকচুয়ালি কিছু হয় না। ওটা তোমরা মুখস্থ করতে হবে, যদি এমসিকিউতে আসে ভালো, কখনো কখনো আসে পিওয়াইকিউতে, আবার খুব যে বেশি আমি দেখেছি সেটা নয়। তো দ্যাটস অল, আমাদের ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ চ্যাপ্টারে এটুকুই থাকছে। আমি জানি মাঝখানে বেশ গ্যাপ হয়ে গেছে কিছু কিছু লেকচারে, তো এটুকুই এই চ্যাপ্টারটার জন্য। এর পরবর্তীতে আমরা বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটায় শিফট হচ্ছি। তোমাদের যা 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 প্রবলেম থাকবে, যেগুলো মনে হবে যে পুরো হোল চ্যাপ্টারটা পড়ার পরেও এই জায়গাটা ক্লিয়ার হয়নি, সেটা অবশ্যই আমাকে জানিও। আমি চেষ্টা করব সেটা আবার ক্লিয়ার করে দেওয়ার।
এবং সামারি লেকচার হিসেবে সেই ডাউট ক্লিয়ারিং ভিডিওটাই আমি আনবো এবং সেটা এই ভিডিওর পরে আমি অ্যাটাচ করে দেবো। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আশা করছি চ্যাপ্টারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করো, আমারও ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।